ওয়েলকাম টু মাই ক্লাস পরিবেশ শিক্ষা ক্লাস 11। তোমরা একটু হয়তো অবাকই হচ্ছে, কারণ ক্লাস 11 এর পরিবেশ শিক্ষা আমার কাছে ছিল না। অভিষেক বাবু পরিবেশ শিক্ষাটা পড়াতেন ক্লাসরুমে। নতুন করে লকডাউনে অনলাইন ক্লাস আবার চালু হওয়াতে পরিবেশ শিক্ষার ক্লাসটা ট্রান্সফার করা হয়েছে আমি প্রত্যেক বুধবার আসবো তোমাদের। আজকে একটু দেরি হয়ে গেল, ক্লাস রুটিন অনুসারে 12:30 1টার মধ্যে আমি চলে আসবো প্রত্যেক সপ্তাহে। এমন হলে দুদিনও আসতে পারি, কারণ আমরা একটু পিছিয়ে আছি। তা আজকে করব, যতদিন মাঝে স্কুলে ক্লাস হতো, তোমরা যারা যারা রেগুলার ক্লাস করেছো মনে করে দেখো, আমি দূষণটা শুরু করেছিলাম। অভিষেক নাথ বাবু প্রথমে চ্যাপ্টারটা শুরু করেছিল, সেকেন্ড চ্যাপ্টার বাদ আছে, থার্ড চ্যাপ্টার মানে তৃতীয় অধ্যায় পরিবেশ দূষণ ও পরিবেশের প্রভাব, এই নিয়ে যে চ্যাপ্টারটা তার কিছুটা অংশ করে করে আমি তেজস্ক্রিয় দূষণ অবধি, আমার যতদূর মনে হচ্ছে লকডাউনের আগে বা টেস্ট পরীক্ষার আগে তেজস্ক্রিয় দূষণ আমি শেষ পড়িয়েছি। আজকে পড়াবো হচ্ছে শব্দ দূষণ। আজকে সিঙ্গেল ক্লাস, একটা ক্লাসে শব্দ দূষণ পুরোটা কভার করা হবে। শব্দ দূষণ কথার যদি ইংরেজি ট্রান্সলেশন করো তাহলে হয় সাউন্ড পলিউশন। কথাটা কিন্তু তা নয়। সাউন্ড কেন পলিউট করবে? আমরা তো সাউন্ডের মধ্যেই রয়েছি। যে কোনো বস্তু কম্পন হলে তৈরি যা হয় শক্তিটা, সেটাই হলো সাউন্ড বা শব্দ। তাহলে সেই বাংলা এবং ইংরেজির মধ্যে একটা সম্পর্ক আছে। দূষণ কোন জিনিসটা করছে? সাউন্ড যখন নির্দিষ্ট সহ্য ক্ষমতা বা লক্ষ্যমাত্রার অতিক্রম করে তখন তাকে বলা হয় নয়েজ। নয়েজ আর সাউন্ডের মধ্যে ডিফারেন্স কি? সমস্ত নয়েজই অবশ্য সাউন্ড, কিন্তু এই নয়েজ জিনিসটাই হলো সেটা যেটা মানুষের মনে বিরক্তি তৈরি করে, যেটা আমাদের তাৎক্ষণিক বা দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে। কোথায় প্রভাব বিস্তার করে? শারীরিক ও মানসিক ভাবে। তাকেই বলা হবে নয়েজ। এবং তার যদি সোজাসুজি ইংরেজি ধরা হয়, নয়েজ পলিউশন না বলে সাউন্ড পলিউশনও বলা হয়ে থাকে। কিন্তু কথাটা সাউন্ড নয়, অ্যাকচুয়ালি নয়েজ। নয়েজ হওয়ার পরই সেটা কিন্তু আমাদের মধ্যে শারীরিক প্রভাব ফেলতে থাকে। এটা প্রতিটা জীব গোষ্ঠীর উপরই একইভাবে সাউন্ডের প্রভাব রয়েছে। সেই কারণে পুরো পরিবেশের উপরই তার প্রভাব নিয়ে আমরা এই প্রশ্নে আলোচনা করব। প্রথমে আসি যে ফার্স্ট যে চারটে জিনিস আমরা পড়বো, কি কি? শব্দ দূষণ কি এবং এর একক কি। দু নম্বর হচ্ছে শব্দ দূষণের কারণগুলো কি কি, কি কি কারণে এইটা শব্দ কখন দূষণ করায়। 3 নম্বর হচ্ছে শব্দ দূষণের প্রভাব, এফেক্টস, কি কি প্রভাব বিস্তার করে। আর 4 নম্বর হচ্ছে শব্দ দূষণের প্রতিকারের উপায়গুলো। এই চারটে বিষয়, এর বাইরে আর কিচ্ছু নেই। দুটো জিনিস মনে করার বিষয়। 1 নম্বর হচ্ছে এককের নাম, এর এককে পরিমাপ করার এককের নাম হচ্ছে ডেসিবেল। কেউ কেউ একে বেল বলেও উন্নত ইয়ে করা, কিন্তু তোমরা সবসময় ডেসিবেল কথাটাই লিখবে, ওটাই প্রচলিত। এবার শব্দ দূষণ কি? শব্দ দূষণের যদি কথায় আসি বইয়ের ভাষায়, তাহলে বলবো উচ্চ তীব্রতা এবং তীক্ষ্ণতাযুক্ত সুরবর্জিত শব্দ যখন মানুষের শ্রুতিসীমা বা সহন ক্ষমতার বাইরে চলে গিয়ে অস্বস্তিকর অবস্থা ও বিরক্তি সৃষ্টি করে, শারীরবৃত্তীয় কাজকর্মকে প্রভাবিত করে, শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যহানি ঘটায়, তখন তাকে বলা হয় শব্দ দূষণ। কতগুলো কথা মনে রাখতে হবে। প্রথমত সুরবর্জিত হতে হবে। সুরবর্জিত হলেই তখন সেটা হবে নয়েজ। একটা সুরে গান কেউ গাইছে, সেটা কি কখনো শব্দ দূষণ হবে না। সে যদি সুরবর্জিত গান গাওয়া হয় তখন সেটা নয়েজের পর্যায়ে চলে যাবে। আর সেটা হচ্ছে শ্রুতিসীমা। আমাদের শ্রুতিসীমা আমি বলবো কত ডেসিবেল পর্যন্ত আমাদের শ্রুতিসীমা, এগুলো মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে আসে, তখন গিয়ে বলবো। তাহলে শ্রুতিসীমার বাইরে যেতে হবে, মৃদু গুনগুন আওয়াজ, এটা কখনোই শব্দ দূষণ হবে না। 3 নম্বর অবস্থা হচ্ছে এটা অস্বস্তিকর অবস্থা তৈরি করবে এবং তার ফলে তাৎক্ষণিক বা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব বিস্তার করবে। খারাপ লাগছে না, দুম করে একটু শব্দ হলো, খারাপ লাগলো, হাতের থেকে তুমি তোমার বাড়িতে একটা থালা পড়ে গেল, প্রচন্ড ঝংঝং আওয়াজ হলো, সেটা কিন্তু লক্ষ্যমাত্রার বাইরে গেল, এটা তাৎক্ষণিক আওয়াজটা আমার মধ্যে বিরক্তি তৈরি করলো, কিন্তু তার কোনো সুস্থায়ী প্রভাব আমার শরীর বা মনের উপর পড়লো না, একটু পরে আমি ভুলেই গেলাম। এটাকে শব্দ দূষণের মধ্যে আনা হবে না। শব্দ দূষণের মধ্যে সেইগুলোই আনা হবে যেগুলো কোনো প্রভাব বিস্তার করবে আমাদের শারীরিক বা মানসিক অত্যাচারের পর্যায়ে নিয়ে যাবে, সেটার কথা বললে সেগুলোই হচ্ছে শব্দ দূষণ। সেটা হবে
শারীরিক বা মানসিকভাবে স্বাস্থ্যহানি ঘটাবে। এটা সাউন্ড পলিউশন। ডেফিনেশনটা খুব বড় না করেও ছোট করতে পারো, দুটো কথা উল্লেখ করবে। এটা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যমাত্রার বাইরে যেতে হবে সহ্য ক্ষমতা, 2 নম্বর হচ্ছে সুরবর্জিত, আর 3 নম্বর হচ্ছে এটা মানুষের উপরে স্বাস্থ্যহানির কারণ ঘটাবে। 2 নম্বর হচ্ছে এর একক কি বলে দিয়েছি, এর একক হচ্ছে তীব্রতার একক হচ্ছে বেল বা ডেসিবেল। আচ্ছা, এবার ডেসিবেল কি করে আমি পরিমাপ করব একটু দেখাই, যদিও খুব এটা তোমাদের কাজে লাগার কথা নয়, তবুও বইতে আছে যখন পড়ছো তখন অবশ্যই দেখানো উচিত। সেটা হচ্ছে 1 ডেসিবেল এটাকে সংক্ষেপে লেখা হয় স্মল ডি আর ক্যাপিটাল বি, স্মল ডেসিবেল। এটা হচ্ছে 1 ডেসিবেল, ডেসিবেলের কে সংক্ষেপে লেখা হয় স্মল ডি ক্যাপিটাল বি, মানে হচ্ছে 10 ইনটু উইদিন ব্র্যাকেট লগ 10 গুণ তীব্রতা ভাগ রোমান শব্দের তীব্রতা। একটু জেনে রাখলেই হবে, সুতরাং তোমাদের কাছে শুধু এর এটাই জানা হবে, তার বাইরে আর কিছু জানা হবে না, জানতে চাওয়া হবে না। তাহলে এটা হচ্ছে একটা শব্দের কে মাপার যে একক, সেটা হচ্ছে ডেসিবেল। এবার চলে আসি যন্ত্রণাদায়ক তীব্র শব্দ 140 থেকে 130 ডেসিবেল। আচ্ছা, অতিশয় তীব্র শব্দ 100 ডেসিবেল। আর মৃদু তীব্রতার শব্দ সেটা হচ্ছে 70 ডেসিবেল। অতি মৃদু শব্দ 40 ডেসিবেলের নিচে হচ্ছে অতি মৃদু শব্দ। আর যেগুলো আনন্দদায়ক যে শব্দগুলো তার ডেসিবেল খুবই কম, সেগুলো হচ্ছে 10 ডেসিবেল। ঠিক আছে? আর সবচেয়ে কম ডেসিবেল কত? 0। তাহলে 0 ডেসিবেলের উপরে যখনই কোনো শব্দের প্রাবল্য হবে তখন আমি শুনতে পাবো, 0 ডেসিবেলের নিচে কোনো শব্দকে আমি শুনতে পাবো না। বোঝা গেল? এবার চলে আসি শব্দ দূষণের কারণগুলো বলবো। শব্দ দূষণের কারণ আমরা যে ভাগগুলো করি সেই ভাগের মধ্যে মূলত হচ্ছে শিল্প কারখানায় যে শব্দ উৎপন্ন হয় সেগুলো হচ্ছে শব্দ দূষণের 1 নম্বর কারণ। তাহলে শিল্প কারখানা থেকে উৎপন্ন শব্দগুলো তার 1 নম্বর কারণ হচ্ছে। তার আগেও ব্যাপার হচ্ছে শব্দ দূষণের যে কারণ আছে তাকে দুটো ভাগে ভাগ করে ফেলি প্রথম অবস্থায়। এক হচ্ছে প্রাকৃতিক, একটা মনুষ্য সৃষ্টি। প্রাকৃতিক গুলোর মধ্যে আমাদের খুব কিছু হাত নেই। তার উদাহরণ দেওয়া যেতে পারে বজ্রপাত। দেখবে আকাশে মেঘ করে বাজ পড়লে তখন যে সেগুলো 150 বা 160 কখনো কখনো 170 পর্যন্ত বজ্রপাতের আওয়াজ হয়। এরপরে আছে অগ্নুৎপাত, ভলকানিক ইরাপশনের, যখন প্রথম ভলকানিক ইরাপশনটা শুরু হয় 5-6 কিলোমিটার দূর থেকেও সেই আওয়াজটা শোনা যায়, এত তার প্রাবল্য শব্দে। এছাড়া ধস নামা বা বরফপাত হওয়া বা জলপ্রপাতের শব্দ, সেগুলো সবই কিন্তু প্রাকৃতিক শব্দের কারণ হিসেবে ধরা হয়। এরপর আরো একটা কারণ আছে, সেটা নিয়ে মূলত বলার বিষয়, সেটা হচ্ছে মনুষ্য সৃষ্টি। এখানে 5টা কারণ উল্লেখ করছি। এক হচ্ছে যানবাহনের থেকে তৈরি শব্দ, 2 হচ্ছে শিল্প কলকারখানা থেকে উৎপন্ন শব্দ, 3 হচ্ছে বিমান থেকে নির্গত শব্দ, 4 নম্বর হচ্ছে সামাজিক অনুষ্ঠানগুলো থেকে নির্গত শব্দ, 5 হচ্ছে গৃহস্থালীর শব্দ। সে আবার কি গৃহস্থালী? জানো আমাদের বাড়িতে যে শব্দগুলো তৈরি হয় তার চেয়ে সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ কিসে তৈরি হয়? মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারের ফ্রিকোয়েন্সি 120 ডেসিবেল বা তারও বেশি কখনো কখনো হতে পারে। 70 থেকে 80 ডেসিবেল হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এই শব্দগুলো বেশ তীক্ষ্ণ আওয়াজের শব্দ, যেগুলো অস্বস্তি তৈরি করে। এবার চলে আসে শিল্প কারখানার শব্দ, মূলত 80 থেকে 90 এটা শিল্প কারখানার শব্দ। দু একটা এমসিকিউ এরকম আসে, সুতরাং আমি একটু যখন তোমরা বই পড়বে তখন উৎসগুলোর ডেসিবেল গুলোকে খাতার এক জায়গায় লিখে নেবে। মাঝে মাঝে কয়েক বছর কিন্তু ডেসিবেলের সংখ্যা জানতে চেয়েছে। কলকারখানায় মেশিনপত্র উপর নির্ভর করে শব্দের, কিছু কিছু মেশিনপত্র বেশি শব্দ উৎপন্ন করে, আবার মেশিনপত্র পুরনো হয়ে গেলেও এই শব্দের আওয়াজ প্রাবল্য বৃদ্ধি পায়। তাকে যত মডার্ন করা হবে তাতে আওয়াজ তত ওয়েল প্রুফ হবে।
সবচেয়ে বেশি প্রভাব কাদের উপর ফেলে? কলকারখানা কাজ করা শ্রমিকদের উপর। নেক্সট আছে সামাজিক দূষণ নিয়ন্ত্রণ। তার মধ্যে প্রথমে আসি যানবাহন। যানবাহন থেকে উৎপন্ন আওয়াজ আমরা গ্রাম এবং শহরের পরিবেশের তুলনা করলেই ধরতে পারবো যে যানবাহন থেকে যে আওয়াজগুলো তৈরি হয় সেই আওয়াজগুলোকে শব্দ দূষণের মধ্যে সরাসরি চলে আসে এবং দীর্ঘস্থায়ী শব্দগুলো চলতে থাকে। একটা গাড়ি তো আর যায় না, সেখানে অসংখ্য গাড়ি সারাদিন ধরে সকাল থেকে শুরু হয় রাত্রি পর্যন্ত, ফলে এর প্রভাব কিন্তু ভীষণভাবে মানুষের মনে এবং শরীরে পড়তে থাকে। 3 নম্বর চলে আসি বিমান থেকে শব্দ। যত বেশি জেট প্রপালশন বিমান ওঠানামা করে এয়ারপোর্টে, তাদের আওয়াজের ফ্রিকোয়েন্সি 140 থেকে 160 এর মধ্যে তীব্র যন্ত্রণাদায়ক তীব্র ক্যাটাগরির আওয়াজ তৈরি করে প্লেন থেকে নির্গত আওয়াজগুলো। এরপর চলে আসছি সামাজিক অনুষ্ঠান। তোমরা ভালো করেই দেখেছো, বিসর্জনের বাজনা থেকে শুরু করে উৎসবের সময় আমাদের পরিবেশে সাউন্ডের পরিমাণ অনেক অনেক বেড়ে যায় এবং যেটা আমাদের পরবর্তীকালে পশু পাখি মানুষ সবার উপরই ভীষণ প্রভাব বিস্তার করে। এরপর লাস্ট যেটা চলে এসেছি গৃহস্থালির কথা তো আগেই বলে দিয়েছি। তাহলে 5টা কি কি বললাম আরেকবার রিভাইজ করি। একটা হচ্ছে, প্রথম ভাগ হচ্ছে প্রাকৃতিক, 2 হচ্ছে মানুষের দ্বারা তৈরি শব্দ দূষণ, প্রাকৃতিকের মধ্যে বজ্রপাত, অগ্নুৎপাত, ধস, জলপ্রপাতের আওয়াজ, মানুষের মধ্যে যানবাহন, শিল্প, বিমানের আওয়াজ, সামাজিক অনুষ্ঠান, গৃহস্থালী থেকেও তৈরি আওয়াজ পাওয়া যায়। 3 নম্বর আসছি দূষণের প্রভাব। এই দূষণের প্রভাবগুলো কারণগুলো তো বললাম, দূষণের প্রভাব বলবো। দূষণের প্রভাবে দুটো ভাগ করেছে, একটা হচ্ছে তাৎক্ষণিক প্রভাব। তাৎক্ষণিক প্রভাবের মধ্যে কি? বধিরতা। হঠাৎ করে একটা প্রচন্ড আওয়াজের সাথে সাথে মানুষের সবচেয়ে বেশি শ্রবণ ইন্দ্রিয়ের উপরেই প্রভাবটা বেশি পড়ে। 160 থেকে 170 ডেসিবেলের আওয়াজ হলে মোটামুটি মানুষ যদি শব্দ উৎস থেকে 100 মিটারের মধ্যে থাকে, নিশ্চিতভাবে তার বধিরতা এবং স্থায়ীভাবে বধিরতা দেখা দেবে। আর 150 ডেসিবেল যদি 100 মিটারের মধ্যে অবস্থান করে সোর্সে মানে উৎসের, তাহলে মধ্যে কিছু সময়ের জন্য বধিরতা তার চলে আসবে, তারপর আবার তার স্বাভাবিক অবস্থায় ফেরত যাবে। তাহলে এগুলো হচ্ছে কতগুলো তাৎক্ষণিক প্রভাবের মধ্যে, যেমন বধিরতা রয়েছে। আরেকটা 2 নম্বর প্রভাব হচ্ছে তাৎক্ষণিক প্রভাবে হৃদস্পন্দনের বৃদ্ধি ঘটানো, আর পালস রেট ভীষণভাবে বাড়িয়ে দেওয়া হয় আর কি। তাহলে 3টে হয়, এক হচ্ছে স্থায়ীভাবে বধিরতা, 2 নম্বর হচ্ছে মাস্কিং, আর 3 নম্বর হচ্ছে ওই কান ভোঁ করা, সেটা হচ্ছে মাস্কিং, আংশিক সময়ের জন্য বধিরতা, আর 3 নম্বর হচ্ছে হৃদস্পন্দনের উপর প্রভাব বিস্তার করে। এরপর চলে আসি স্থায়ী প্রভাব। কি কি প্রভাবগুলো স্থায়ী হয়? দীর্ঘস্থায়ী প্রভাব, এটা যদি প্রতি একবার নয়, তুমি একটা বোমের আওয়াজ হলো আর কি, সেটা সবসময় তো আর হতে পারে না, এক সময়ের জন্য হলো, তাৎক্ষণিক কিছু প্রভাব তৈরি হবে। আর যদি যে আওয়াজটার মধ্যে আমি দীর্ঘদিন বসবাস করছি, আমার পরিবেশের একটা অংশ হিসেবে পরিগণিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই আওয়াজটা আমাদের দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে থাকবে শরীরের মধ্যে। কি কি সেই প্রভাব? শ্রবণ শক্তির উপর প্রভাব ফেলবে, আমার শ্রবণ শক্তি দুর্বল হতে থাকবে, এবং যে পরিমাণে শব্দের তারতম্য আমি বুঝতে পারতাম দীর্ঘদিন নয়েজের মধ্যে বা হাই ডেসিবেলের মধ্যে কাজ করার পর বা থাকার পর, দেখা যায় সেই সমস্ত শ্রমিকদের শ্রবণ শক্তির সূক্ষ্মতা বুঝতে সমস্যা হয়, তখন তার সাথে অনেক লাউডলি মানে অনেক জোরে জোরে কথা বলতে হয়। 2 নম্বর হচ্ছে হৃদস্পন্দন তন্ত্রের উপর প্রভাব পড়ে। ধমনীর সংকোচন প্রসারণ, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এবং তার রক্তচাপের উপর স্থায়ীভাবে এর প্রভাব এসে যায় দীর্ঘদিন তারা যদি শব্দের বা উচ্চ ডেসিবেলের মধ্যে কাজ করে। বিশেষত ফ্যাক্টরিতে যে শ্রমিকরা কাজ করে, তারা যদি ইয়ার প্লাগ না নিয়ে কাজ করে, তাহলে তাদের মধ্যেও এইরকম অসুবিধা আসতে পারে। রক্তের উপর প্রভাব হয়। রক্তের উপর প্রভাব, এটা খুব ইন্টারেস্টিং। দেখা যায় একটা শিশু বা বয়স্ককে খুব উচ্চ ডেসিবেলের মধ্যে তাকে ছোট থেকে বড় করা হলো বা দীর্ঘদিন রেখে দেওয়া হলো, তার মধ্যে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং এই অবস্থাটাকে বলা হয় হাইপোক্যালিমিয়া। ঠিক আছে, এটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, যে শব্দ দূষণের প্রভাবে আমাদের স্বাভাবিকভাবে ক্যালসিয়ামের পরিমাণ রিডিউস করে, বিশেষত শহরের ছেলে মেয়েদের বা যারা ফ্যাক্টরি এরিয়ার মধ্যেই বড় হচ্ছে ছোট থেকে,
দীর্ঘদিন এই প্রভাবে থাকার ফলে তাদের মধ্যে যে প্রভাবটা পড়ে সেই প্রভাবটার নাম হচ্ছে হাইপোক্যালেমিয়া রোগ। এছাড়াও গ্লুকোজের পরিমাণের উপরেও কিন্তু শব্দ দূষণের প্রভাব রয়েছে। হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হাইপারগ্লাইসেমিয়ার উপরেও প্রভাব থাকতে পারে। দেখা গেছে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে গ্রামের যারা বাস করে তাদের মধ্যে এই হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়ার প্রভাবের লোকজনের সংখ্যা কম, যেহেতু তারা কম সাউন্ডের মধ্যে থাকে। এবং এই পরীক্ষাটা ইঁদুরের উপরেও করা হয়েছে, করে দেখা গেছে অত্যন্ত প্রভাব হাই ফ্রিকোয়েন্সি মধ্যে যদি ইঁদুরকে বড় করা হয় ছোট থেকে, তার মধ্যেও কিন্তু ইনসুলিনের ঘাটতিজনিত সমস্যা থেকে যায়। আচ্ছা, আরো একটা ঘটনা ঘটে রক্তের উপর প্রভাব, আরো একটা ইন্টারেস্টিং শব্দ চলে আসছে এর মধ্যে। ইওসিনোফিল মানে আমাদের একটা রক্তে শ্বেতকণিকার অংশ, তার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় অতিরিক্ত এই অবস্থার মধ্যে থাকলে। শ্বসনের উপরে প্রভাব পড়ে, দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়ার অভ্যাস হয়ে যায় মানুষের, তারা সবসময় বেশি উচ্চ ডেসিবেলের শব্দের মধ্যে যখন আছে। এছাড়া থাকে দৃষ্টির উপর প্রভাব পড়ছে, স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়ছে, স্বাভাবিক ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, তারা সহজে উত্তেজিত হয়ে পড়ছে, মানসিক ধৈর্য সহ্যের অভাব দেখা দিচ্ছে, এবং মস্তিষ্কের উপর, মস্তিষ্কের ছোটদের যে মস্তিষ্কের বিকাশ লাভ স্বাভাবিকভাবে হয় তাতেও বিঘ্ন ঘটে। আরো একটা প্রভাব দেখা গেছে, যারা প্রসূতি আছে তাদের শিশু ভূমিষ্ঠ হওয়া বা শিশুদের স্বাভাবিক ওজনের উপরেও এই শব্দ দূষণের যথেষ্ট প্রভাব রয়েছে। এতগুলো পয়েন্টের দরকার নেই, তুমি খুব বেশি হলে 3 থেকে 4টে পয়েন্ট মনে রাখো, কারণ এটার জন্য 4 মার্কসের অ্যালট থাকে, তার বেশি থাকার কথাই নয়। লাস্ট আসি শব্দ দূষণ প্রতিরোধের উপায়। শব্দ দূষণ প্রতিরোধের জন্য প্রথমত ভাবতে হবে, সেটা হচ্ছে প্রযুক্তিগত উপায় নিয়ন্ত্রণ করা যেতে পারে। যে সমস্ত যন্ত্রাংশগুলো বেশি সাউন্ড উৎপন্ন হচ্ছে তাদের বাতিল করো, নতুন মডার্ন যন্ত্রপাতি কারখানায় নিয়ে আসতে থাকো। তারপর ধরো যে সমস্ত যানবাহন অতিরিক্ত আওয়াজ করছে, দেখা যাচ্ছে তারা সবই বেশি পুরনো যানবাহন, তার সাইলেন্সার পাইপ বা তাকে সাউন্ড প্রুফ করার চেষ্টা করো। প্রতিটা বসত বাড়িকে যতটা সম্ভব সাউন্ড প্রুফ করা যায় শহরের মধ্যে তার চেষ্টা করা উচিত। এটা হচ্ছে প্রযুক্তিগত উপায় নিয়ন্ত্রণ করা হবে। আর আইনসম্মত উপায় নিয়ন্ত্রণ করা যায়, একাধিক আইন রয়েছে, সেই আইনগুলো বইতে রয়েছে, সেগুলো অন্তত 2-3টে আইনের কথা মনে রেখো, কোন সালে আইনটা প্রচলিত হয়েছিল। আবার কিছু কিছু এরিয়া আছে সাইলেন্স জোন হিসেবে ডিক্লেয়ার করা থাকে, যেমন হসপিটাল, স্কুল, কলেজ, জু, এই এলাকাগুলোকে যতটা এই আইন যেখানে প্রয়োগ করা হবে সেই প্রয়োগ করা যাতে যথাযথভাবে যে আইনটা যে লাগানো হচ্ছে সেটার উপরে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং স্থানীয় প্রশাসনের কিন্তু নিয়ন্ত্রণ থাকতে হবে। এরপর চলে আসছি হাইওয়ে বা যেগুলো রাস্তা দিয়ে সারা রাত গাড়ি চলে তাদেরও সাউন্ড যাতে বাইরের শহরাঞ্চলের বসত এলাকাকে প্রভাব বিস্তার না করে, তাই জন্য সেখানেও কিন্তু অনেক বেশি সবুজ গাছপালা লাগানো দরকার, যারা অনেক বেশি সাউন্ডের ডেসিবেলকে শোষণ করে নেয়। আরেকটা হচ্ছে ব্যক্তিগত উপায় অবলম্বনে 60 যারা ব্যক্তিগত উদ্যোগে আমরা অনেক কিছু সাউন্ডের প্রভাব থেকে মুক্ত হতে পারি। যানবাহন চালানোর সময় অকারণে অযথা হর্নের ব্যবহার না করা, আতশবাজি পোড়ানোয় পুরোপুরি নিষেধাজ্ঞা আনা, এবং আমরাও সেই সচেতনতা প্রচার যাতে করতে পারি, আমরা নিজেরাও যাতে এটা মেনটেন করতে পারি সেটাও দেখতে হবে। এর সাথে সাথে দুপাশে আরো বেশি শহরাঞ্চলে আরো বেশি গাছপালা লাগানোর ব্যবস্থা করা, আর মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা, তার জন্য প্রদর্শনী, ছবি, পোস্টার ইত্যাদি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাহলে এই ধরনের কিছু 4 নম্বরের মতন করেই কিছু শব্দ দূষণের প্রতিরোধের উপায় তৈরি করে নিতে হবে। আজকে একটা সিঙ্গেল কোশ্চেনই থাকলো, তবে একটা ঘটনা যে এখনো পর্যন্ত এইচএসএ কখনো সাউন্ড পলিউশন নিয়ে বড় 8 নম্বরের কোশ্চেন হয়নি, সুতরাং তোমরা রেডি রাখতেই পারো, খুব সহজে অ্যাটেন্ড করা যাবে, খুব ম্যাটার কিছু নেই। আর ওই কোন কোন শিল্পক্ষেত্র থেকে কি কত ডেসিবেল উৎপন্ন হয় সেটা একটু বই থেকে একটা খাতার মধ্যে নোট ডাউন করে একটা বক্স বানাও, তাহলে ওই ধরনের এমসিকিউ আসলে সহজে অ্যান্সার করতে পারবে।
আজকে এই পর্যন্ত থাকলো। আবার নেক্সট বুধবার বা মাঝে একদিন সময় পেলে আমি নোটিশ করে শুরু করে দেবো। আর এই গ্রুপের লিঙ্ক বন্ধুদের পাঠাও, যারা এই গ্রুপে নেই তারা যাতে জয়েন করতে পারে। এখন থেকে রেগুলার এখানে ক্লাস হবে। ওকে, টাটা।